বিশ্বজুড়ে এখন যা ঘটছে তাতে মনে হচ্ছে যেন আমরা একটা রোলার কোস্টার রাইডে আছি আর ব্রেকটা ঠিক কাজ করছে না। খবরের কাগজ খুললেই দেখবেন একদিকে আমেরিকার সেই বিখ্যাত ডুমসডে প্লেন উড়ছে, অন্যদিকে ইরান আর ইসরায়েলের মধ্যে একটা চাপা উত্তেজনা। রাশিয়া আর আমেরিকার সম্পর্ক তো ইউক্রেন যুদ্ধের পর থেকে একেবারে তলানিতে, আর এই সব কিছুর মধ্যে হঠাৎ করে আলোচনায় চলে এসেছে বরফে ঢাকা গ্রিনল্যান্ড। তো সব মিলিয়ে সাধারণ মানুষের মনে একটা প্রশ্নই বারবার আসছে, পৃথিবীটা কি সত্যি আর একটা বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটিরই গভীরে যাব, তবে গুজনের ভিত্তিতে নয়, বরং আমাদের হাতে থাকা বাস্তব তথ্য দিয়ে। ঠিক তাই। আর আজকের আলোচনায় আমরা ঠিক এই জিনিসটাই পরিষ্কার করতে চাই। বিশ্বজুড়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর মধ্যেকার সম্পর্কটা বোঝা খুব জরুরি। দেশগুলো যে এত সামরিক প্রস্তুতি নিচ্ছে, তার মানেই কি যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? একটা দেশ তার সামরিক মহড়া বাড়ালো আর আমরা ধরে নিলাম যুদ্ধ আসন্ন। বিষয়টা তো আসলে এতটা সরল নয়। পর্দার আড়ালে আসলে কি ঘটছে সেটাই আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আমেরিকার ওই অদ্ভুত বিমানটা দিয়েই। নামটা শুনলেই কেমন একটা সিনেমার মতো লাগে, তাই না? ডুমসডে প্লেন। আসল নাম বোয়িং E-4B। এর কাজ নাকি উড়ন্ত কমান্ড সেন্টার হিসেবে কাজ করা, যদি পারমাণবিক হামলা হয়। আমার প্রথম প্রশ্ন হল, এই বিমান আকাশে ওড়া মানেই কি ধরে নিতে হবে যে বিপদ আসন্ন? মানুষের কাছে তো এই খবরটা ভয়ের কারণ হতেই পারে। অবশ্যই এগোতে পারে। নামটাই তো ভয় ধরানোর মতো। ডুমসডে মানে তো কেয়ামত বা মহাপ্রলয়। কিন্তু এখানেই আমাদের বাস্তবতার সাথে মিডিয়ার তৈরি করা ধারণার পার্থক্যটা বুঝতে হবে। এই বিমানটিকে দেখা উচিত প্রস্তুতির একটি চূড়ান্ত প্রতীক হিসেবে, যুদ্ধের সরাসরি সংকেত হিসেবে নয়। ভাবুন, এটা একটা দেশের জন্য সবচেয়ে বড় ইন্স্যুরেন্স পলিসির মতো। আপনার বাড়িতে আগুন লাগার আশঙ্কায় আপনি ফায়ার এক্সটিংগুইশার রাখেন। তার মানে তো এই নয় যে আপনার বাড়িতে আগুন লাগতে চলেছে, তাই না? ইন্স্যুরেন্স পলিসি, বাহ, তুলনাটা বেশ ইন্টারেস্টিং। তার মানে এটি একটি রক্ষণাত্মক ব্যবস্থা, আক্রমণাত্মক নয়। 100 ভাগ। এর মূল কাজ হল, যদি সবচেয়ে খারাপ কিছু ঘটে যায়, ধরুন আমেরিকার মাটিতে পারমাণবিক হামলা হলো এবং ওয়াশিংটনের কমান্ড সেন্টারগুলো ধ্বংস হয়ে গেল, তখনও যেন দেশের প্রেসিডেন্ট এবং সামরিক নেতৃত্ব যোগাযোগ বিচ্ছিন্ন না হয়ে পড়েন। এই উড়ন্ত দুর্গ থেকে তারা দেশের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন, সামরিক বাহিনীকে নির্দেশ দিতে পারবেন, এক কথায় দেশ পরিচালনা করতে পারবেন আর কি। তাই এর সক্রিয়তা মানে হল, আমেরিকা বলছে আমরা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। এর মানে এটা নয় যে আমরা যুদ্ধ শুরু করতে চলেছি। এটা একটা হোয়াট ইফ বা যদি এমন হয় পরিস্থিতির প্রস্তুতি। বুঝেছি। তার মানে প্লেনটা আকাশে থাকা মানে এই নয় যে মিসাইল লঞ্চ হতে চলেছে। এটা একটা চূড়ান্ত ইন্স্যুরেন্স পলিসির মতো। এই যে প্রস্তুতির কথা বলা হলো, এই একই ধরনের প্রস্তুতি তো আমরা মধ্যপ্রাচ্যেও সবসময় দেখি, যেখানে ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা লেগেই আছে। সেখানকার পরিস্থিতিটা আসলে কতটা বিপজ্জনক? কারণ এখানে তো শুধু প্রস্তুতি নয়, ছোটখাটো হামলা বা ছায়াযুদ্ধ তো চলছেই। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ ব্যবহার করেছেন, ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার। ইরান আর ইসরায়েলের সংঘাতটা ঠিক এই প্রকৃতিরই। তারা সরাসরি একে অপরের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেনি, কিন্তু পর্দার আড়ালে তাদের লড়াই চলছে। যেমন সাইবার অ্যাটাক বা সিরিয়া লেবাননের মতো দেশে একে অপরের সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা। কিন্তু কেন এই ছায়াযুদ্ধ? সরাসরি সংঘাতে যেতে তাদের বাধাটা কোথায়? বাধাটা হলো পরিণতি। দুটো পক্ষে জানে যে একটা পুরোদস্তর যুদ্ধের ফলাফল কি হতে পারে। ধরুন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে, ইরান তো শুধু পাল্টা হামলা করেই থামবে না। তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারে, যেখান দিয়ে বিশ্বের একটা বড় অংশের তেল সরবরাহ হয়। এর ফলে বিশ্ব অর্থনীতিতে যে ধস নামবে, তা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। আবার অন্যদিকে ইসরায়েলের সামরিক শক্তি আর তার পেছনে আমেরিকার সমর্থনও ইরানের অজানা নয়। তাই দুটো দেশই একটা বিপজ্জনক দড়ির ওপর দিয়ে হাঁটছে। একে অপরকে সর্বোচ্চ চাপ দিচ্ছে, কিন্তু এমন কিছু করছে না যাতে দড়িটা ছিঁড়ে যায়। তার মানে একটা অদৃশ্য লাগাম টেনে রাখার চেষ্টা দুই দিক থেকেই চলছে। আর সম্ভবত বিশ্বের বড় শক্তিগুলোও চায় না যে এই আগুন নিয়ন্ত্রণের বাইরে যাক। একদম। কারণ মধ্যপ্রাচ্যে আগুন লাগলে তার আঁচ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আমেরিকা, রাশিয়া, চীন কেউই এই মুহূর্তে নতুন করে এত বড় একটা সংকট চায় না।
তাই তারা পর্দার আড়াল থেকে কূটনীতিক চাপ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এটা অনেকটা একটা প্রেশার কুকারের মতো, যেখানে ভেতরে চাপ বাড়ছে কিন্তু সেফটি ভালভগুলো এখনও কাজ করছে বলে বিস্ফোরণটা হচ্ছে না। প্রেসার কুকারের উপমাটা চমৎকার। এই একই ধরনের চাপ তো আমরা বিশ্বের আরও দুটি বড় শক্তির মধ্যে দেখতে পাচ্ছি, রাশিয়া এবং আমেরিকা। ইউক্রেন যুদ্ধের পর থেকে এদের সম্পর্ক তো একেবারে তলানিতে। প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে হুমকি-ধামকি চলছে। এই পরিস্থিতিতে তাদের মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি ঠিক কতটা? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো পারমাণবিক। দেখুন, দুটো দেশই জানে যে সরাসরি যুদ্ধ মানে মিউচুয়াল অ্যাসিওর্ড ডিস্ট্র্যাকশন বা পারস্পরিক নিশ্চিত ধ্বংস। মানে জিতবেও কেউ না, বাঁচবেও কেউ না, সবাই একসাথে ধ্বংস হবে। একদম। এই তত্ত্বটি স্নায়ুযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত পৃথিবীকে একটি পারমাণবিক যুদ্ধ থেকে বাঁচিয়ে রেখেছে। দুই পক্ষই জানে যুদ্ধ শুরু করলে কেউ বিজয়ী হবে না। তাই তারা যা করছে তা হল প্রক্সি ওয়ার বা এই ছায়াযুদ্ধ। ইউক্রেন হলো এর সবচেয়ে বড় উদাহরণ। সেখানে আমেরিকা সরাসরি সৈন্য পাঠাচ্ছে না, কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র আর অর্থ দিয়ে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে। এটা আসলে রাশিয়ার শক্তি ক্ষয় করার একটা পরোক্ষ কৌশল। কিন্তু এই পরোক্ষ লড়াইটা কি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে না? মানে একটা মিসাইল যদি ভুল করে কোনো ন্যাটো দেশের ওপর গিয়ে পড়ে, তখন কি হবে? এই ঝুঁকিটা তো থেকেই যায়। ঝুঁকিটা অবশ্যই আছে, আর এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। যুদ্ধটা হয়তো ইচ্ছাকৃতভাবে শুরু হবে না, কিন্তু একটা ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনা থেকে শুরু হয়ে যেতেই পারে। এ কারণে দুই পক্ষের মধ্যে পর্দার আড়ালে হলেও এক ধরনের যোগাযোগ ব্যবস্থা এখনও চালু আছে, যাকে ডিকনফ্লিকশন লাইন বলা হয়, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি চট করে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। তবে হ্যাঁ, পরিস্থিতিটা খুবই ভঙ্গুর। স্নায়ুযুদ্ধের সময় চেয়েও হয়তো বেশি বিপজ্জনক, কারণ এখনকার নেতারা অনেক বেশি আনপ্রেডিক্টেবল। তার মানে পারমাণবিক শক্তি এখানে একদিকে যেমন যুদ্ধের প্রতিবন্ধক, তেমনই একটা দুর্ঘটনা পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। আচ্ছা, এই বড় বড় শক্তিগুলোর লড়াইয়ের বাইরেও তো আরও কিছু ঘটনা ঘটছে, যেমন গ্রিনল্যান্ড। আমাদের মাথায় গ্রিনল্যান্ডের ছবি মানেই তো বরফ আর বিশাল ফাঁকা প্রান্তর। হঠাৎ করে এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? কারণ পৃথিবীর জলবায়ু বদলে যাচ্ছে, আর তার সাথে সাথে ভূ রাজনীতিও বদলে যাচ্ছে। আর্কটিক অঞ্চলের বরফ অবিশ্বাস্য দ্রুত গতিতে গলে যাচ্ছে। এর ফলে দুটো বড় ঘটনা ঘটছে। এক, নতুন নতুন নৌপথ খুলে যাচ্ছে, যা এশিয়া থেকে ইউরোপ বা আমেরিকায় যাওয়ার দূরত্ব অনেক কমিয়ে দেবে। যে এই পথের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে, বাণিজ্যে সে অনেক সুবিধা পাবে। আর দুই, বরফের নিচে লুকিয়ে থাকা বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, খনিজ পদার্থ এখন নাগালের মধ্যে চলে আসছে। তার মানে গ্রিনল্যান্ডকে নিয়ে যা হচ্ছে তা আজকের যুদ্ধের জন্য নয়, বরং আগামী ২০-৩০ বছর পরে আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই ভবিষ্যতের দাবার বোর্ডের চাল। ব্যাপারটা তো তাহলে অনেক গভীর। ঠিক তাই। আমেরিকা গ্রিনল্যান্ডে তাদের পুরনো একটি সামরিক ঘাঁটি আধুনিকায়ন করছে, শক্তিশালী রাডার বসাচ্ছে। এর কারণ হল রাশিয়ার পারমাণবিক সাবমেরিনগুলোর জন্য আর্কটিক অঞ্চল একটা চমৎকার লুকিয়ে থাকার জায়গা। আর নতুন যে হাইপারসোনিক মিসাইল আসছে, সেগুলো এই পথ দিয়েই আমেরিকার দিকে ছুটে আসতে পারে। তাই আমেরিকা এখন থেকেই সেই ভবিষ্যতের হুমকি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা তাৎক্ষণিক যুদ্ধের ইঙ্গিত দেয় না, কিন্তু এটা স্পষ্ট করে দেয় যে বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা এখন পৃথিবীর শেষ প্রান্তেও পৌঁছে গেছে। ভবিষ্যতের দাবার বোর্ড কথাটা আসলেই সত্যি। এবার একটু আমাদের নিজেদের অঞ্চল অর্থাৎ দক্ষিণ এশিয়ার দিকে ফেরা যাক। এই যে বৈশ্বিক উত্তেজনা, এর মাঝে ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোর অবস্থান ঠিক কোথায়? দক্ষিণ এশিয়ার পরিস্থিতিটা বেশ ভিন্ন এবং আকর্ষণীয়। ভারত এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তি হিসেবে একটা দারুণ ভারসাম্য রক্ষার খেলা খেলছে। তারা একদিকে আমেরিকার সাথে কৌশলগত অংশীদারিত্ব বাড়াচ্ছে, কোয়াডের মতো জোটে যোগ দিচ্ছে, যা চীনের প্রভাব মোকাবিলার জন্য তৈরি। আবার অন্যদিকে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনছে এবং তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসাবে সম্পর্ক বজায় রেখেছে। ভারত কোনো একটি নির্দিষ্ট ব্লকের দিকে পুরোপুরি ঝুঁকে পড়তে চায় না। তারা নিজেদের স্বার্থকে সবার আগে রাখছে, যাকে বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি। আর বাংলাদেশের অবস্থান? বাংলাদেশও অনেকটা একই রকম নীতি অনুসরণ করছে, তবে আরও সতর্কভাবে। বাংলাদেশের মূল ফোকাস হল অর্থনৈতিক উন্নয়ন। তারা সব বড় শক্তির সাথেই সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়,
কারণ তাদের সবারই বিনিয়োগ এবং বাণিজ্যিক অংশীদারিত্ব প্রয়োজন। বাংলাদেশ খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো বৈশ্বিক বা আঞ্চলিক সামরিক প্রতিযোগিতার অংশ হতে আগ্রহী নয়। তাদের নীতি হল সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। যদিও একটি বিশ্বযুদ্ধ যদি সত্যি শুরু হয়, তার অর্থনৈতিক প্রভাব, যেমন ধরুন সাপ্লাই চেইন ভেঙে যাওয়া বা মুদ্রাস্ফীতি, বাংলাদেশের মতো দেশের ওপর মারাত্মকভাবে পড়বে। কিন্তু সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা এই মুহূর্তে নেই বললেই চলে। তাহলে এত সব আলোচনার পর আমরা সেই মূল প্রশ্নে ফিরে আসি। ডুমসডে প্লেনের প্রস্তুতি, ইরান ইসরায়েলের ছায়াযুদ্ধ, রাশিয়া আমেরিকার পারমাণবিক অচলাবস্থা আর গ্রিনল্যান্ডের ভবিষ্যতের দাবার চাল, এই সব কিছু মিলিয়ে আমরা কোন উপসংহারে আসতে পারি? পৃথিবী কি তাহলে একটা বিশ্বযুদ্ধের দিকেই এগোচ্ছে? দেখুন, আমাদের হাতে থাকা তথ্য ও বিশ্লেষণ যা বলছে তা হল না, এই মুহূর্তে বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে না। একটা সর্বাত্মক যুদ্ধ, যেখানে বিশ্বের প্রধান শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামবে, তেমন পরিস্থিতি এখনও তৈরি হয়নি। কিন্তু এর মানে এই নয় যে আমরা একটা শান্ত পৃথিবীতে বাস করছি। পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং বিপজ্জনক। আর এখানেই আমরা ২১ শতকের সবচেয়ে বড় বিরোধাভাস বা প্যারাডক্সটা দেখতে পাচ্ছি। সেটা কি রকম? দেশগুলো একদিকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে, সামরিক মহড়া চালাচ্ছে। আবার ঠিক ততটাই মরিয়া হয়ে সে যুদ্ধটা এড়ানোর জন্য কূটনৈতিক দৌড়ঝাঁপ করছে। দুটোই একসাথে চলছে, প্রস্তুতিও চলছে, আবার প্রতিরোধও চলছে। এই অদ্ভুত দ্বিমুখী নীতিই হল আজকের বিশ্বের সবচেয়ে কঠিন বাস্তবতা। একটা টান টান দড়ির ওপর দিয়ে হাঁটার মতো, যেখানে ভারসাম্য হারানো মানেই পতন। তাহলে আমাদের এই আলোচনা থেকে শেষ বার্তাটা কি হতে পারে? আমার মনে হয় একটা বিষয় পরিষ্কার: ভয় পাওয়ার চেয়ে বা আতঙ্কে ভোগার চেয়ে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকাটা অনেক বেশি জরুরি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে যে কোনো গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে, সেখানে তথ্য যাচাই করার গুরুত্ব আরও অনেক বেশি। আর আমাদের সবার এটা মনে রাখা দরকার যে যুদ্ধ কোনো ভিডিও গেম নয়। যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ নিরীহ মানুষ। তাদের জীবন, তাদের স্বপ্ন, সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। একদম। আর এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমাদের আলোচনার ভিত্তি ছিল একটা প্রশ্ন: পৃথিবী কোন দিকে এগোচ্ছে? প্রশ্নটিকে যদি আমরা একটু অন্যভাবে ভাবি, যখন বিশ্বের শক্তিশালী দেশগুলো একই সাথে পারমাণবিক যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এবং সেই যুদ্ধ এড়ানোর জন্য সবরকম চেষ্টাও করছে, তখন ২১ শতকে দাঁড়িয়ে নিরাপত্তা বা সিকিউরিটির আসল অর্থটা কি? এটা কি কেবল আরও বেশি মিসাইল, আরও শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করা, নাকি এর আসল অর্থ হল কূটনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং যে কোনো মূল্যে সংঘাত এড়ানোর ক্ষমতা অর্জন করা? এই প্রশ্নটা হয়তো আমাদের সবারই একবার নিজেদের করা উচিত।